আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা একটা বিস্ময়কর বই। এই বইটার পেজ সংখ্যা মাত্র 30, পাতলা একটা বই, কিন্তু এই বইটাই পশ্চিমা বিশ্বে একটা বিরাট আন্দোলন সৃষ্টি করেছে, যে আন্দোলনটিকে বলা হয় দ্য নিউ এজ মুভমেন্ট। তো এই নিউ এজ মুভমেন্টটা ঠিক কী জিনিস? 1970-এর দশকে পশ্চিমা বিশ্বে গড়ে ওঠা একটা আধ্যাত্মিক এবং দর্শন ভিত্তিক চিন্তাধারা বা আন্দোলন, এটাই হলো দ্য নিউ এজ মুভমেন্ট। এই মুভমেন্টের মধ্যে বা এই চিন্তাধারার মধ্যে একজন ব্যক্তি কিভাবে সার্বিকভাবে উন্নততর হবে, অর্থাৎ সে কিভাবে সামাজিকভাবে উন্নত হবে, কিভাবে আর্থিকভাবে উন্নত হবে, কিভাবে সে আধ্যাত্মিকভাবে উন্নত হবে, কিভাবে সে ইন্টেলেকচুয়ালি উন্নত হবে, এই সমস্ত বিষয়ে কিন্তু এই আন্দোলনে ফোকাস করা হয়। তো এই বইটিতে এমন কি আছে যে পশ্চিমা বিশ্বে এই বইটা এতটা বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম হলো? এই বইয়ের আলোচ্য বিষয়গুলি নিয়েই কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমার সম্পূর্ণরূপে বিশ্বাস যে এই বইয়ের লেসনগুলো যদি আমরা মনোযোগ সহকারে শুনতে পারি এবং শোনার পরে আমাদের জীবনে যদি এগুলোকে সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যেতে পারে। তো চলুন আর দেরি না করে এই বইয়ের আলোচনা শুরু করা যাক। এই বইয়ে সর্বপ্রথম যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে মস্তিষ্ক সেটা একটা বাগানের মতো, আর আমাদের প্রত্যেকটা চিন্তা, এভরি সিঙ্গেল থট, প্রত্যেকটা চিন্তা এক একটা বীজের মতো। আমরা যদি বাগানে একটা বীজ পুঁতে দিই, তাহলে সেই বীজটা যেমন একটা পার্টিকুলার গাছে পরিণত হয় এবং সেই গাছ থেকে একটা ফুল প্রস্ফুটিত হয়, ঠিক তেমনি যদি আমরা কোনো চিন্তাকে আমাদের মগজে গেঁথে দিই বা কোনো চিন্তাকে যদি আমরা আমাদের মস্তিষ্কে প্রশ্রয় দিই, তাহলে সেই চিন্তাটা ধীরে ধীরে একটা কর্মরূপে প্রস্ফুটিত হয়, অর্থাৎ সেই চিন্তার বহিঃপ্রকাশ ঘটে একটা কর্মরূপে। আমরা যে কাজই করি না কেন, সেই কাজটা স্পন্টেনিয়াস বা তাৎক্ষণিক হোক বা সেই কাজটা প্রি প্ল্যান্ড হোক, যে কাজই হোক না কেন, যখন এই কাজটা আমার দ্বারা সংঘটিত হচ্ছে তখন আমাকে জেনে নিতে হবে যে এই রিলেটেড কোনো চিন্তাকে আমি কখনো না কখনো আমার মস্তিষ্কে প্রশ্রয় দিয়েছি। তাহলে প্রত্যেকটা চিন্তা এক একটা বীজের মতো। একটা নির্দিষ্ট বীজ যেমন একটা নির্দিষ্ট ফুল প্রস্ফুটিত করে, ঠিক তেমনি একটা নির্দিষ্ট চিন্তা একটা নির্দিষ্ট কর্ম প্রস্ফুটিত করে। একটা নির্দিষ্ট ফুল যেমন একটা নির্দিষ্ট ফল দেয়, ঠিক তেমনি একটা নির্দিষ্ট কর্ম একটা নির্দিষ্ট ফল দেয়, যেটা জীবনের ফল। এবং এই ফলটা ভালো হোক বা খারাপ হোক, আমাদেরকে কিন্তু এই ফলটা আস্বাদন করতেই হয়, আমরা কিন্তু এটা অ্যাভয়েড করতে পারি না। একটা বাগানকে সুন্দর রাখার জন্য যেমন মাঝে মাঝে আমাদের আগাছাগুলো তুলে ফেলতে হয়, ঠিক তেমনি আমাদের মনের বাগানকে সুন্দর রাখার জন্য আমাদের মন থেকে আজে বাজে চিন্তাগুলোকে, খারাপ চিন্তাগুলোকে, নেগেটিভ চিন্তাগুলোকে তুলে ফেলতে হবে, তাহলে আমাদের মনের বাগানটা সুন্দর থাকবে। একটা যখন ছোট্ট চিন্তার বীজকে আমরা আমাদের মনের মধ্যে প্রশ্রয় দিই, তখন সেই চিন্তার বীজ থেকে একটা চিন্তার গাছ উৎপন্ন হয়, সেই গাছ থেকে একটা নির্দিষ্ট ফুল ফুটে ওঠে, অর্থাৎ সেই চিন্তার মাধ্যমে আমার দ্বারা একটা নির্দিষ্ট কাজ সম্পাদিত হয়, সেই ফুল থেকে আমরা একটা নির্দিষ্ট ফল পাই, অর্থাৎ এই নির্দিষ্ট কাজ থেকে আমি একটা নির্দিষ্ট ফল পাই, যেটা জীবনের একটা ফল। এই প্রক্রিয়াটা যদি আমি কন্টিনিউ করি, এই গাছকে যদি আমি প্রশ্রয় দিই, তাহলে এই গাছটা আরও বড় হতে থাকে, এর শিকড় আরও ভিতরে যেতে থাকে, এর ফলে এই গাছকে কিন্তু উপড়ে ফেলা আরও বেশি ডিফিকাল্ট হতে থাকে। অর্থাৎ ছোট্ট একটা চিন্তা আমার মগজে এমনভাবে গেঁথে যায় যে এটা আমার চরিত্রে রূপান্তরিত হয়, এটাকে খুব সহজে আমি কিন্তু আর পরিবর্তন করতে পারি না। এইখানে আমার গৌতম বুদ্ধের একটা ফেমাস কোটেশন মনে পড়ছে। কোটেশনটা হচ্ছে, হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম, অর্থাৎ আপনি যেটা চিন্তা করেন আপনি তাতেই রূপান্তরিত হয়ে যাবেন। আমরা আমাদের সমস্যার জন্য পরিবেশ বা পরিস্থিতিকে দোষারোপ করে থাকি, কিন্তু আমাদের পরিবেশ বা পরিস্থিতি আমরা নিজেরাই তৈরি করি আমাদের চিন্তার বীজ দ্বারা। আমার ভালো চিন্তা আমার ভালো কর্মে রূপান্তরিত হবে এবং আমার ভালো কর্ম ভালো পরিবেশ এবং ভালো পরিস্থিতি নিয়ে আসবে। সিমিলারলি আমার খারাপ চিন্তা আমার খারাপ কর্মে রূপান্তরিত হবে এবং আমার খারাপ কর্ম খারাপ পরিস্থিতি নিয়ে আসবে এবং খারাপ পরিবেশ নিয়ে আসবে। আমরা যখন আমাদের নিজেদেরকে খারাপ কোনো পরিবেশ বা পরিস্থিতির মধ্যে পাবো, তখন এই পরিবেশ বা পরিস্থিতিকে দোষারোপ না করে আমাদেরকে চিন্তা করতে হবে যে এর জন্য আমার কোন চিন্তাটা দায়ী, এই চিন্তাটাকে খুঁজে বার করতে হবে। এরপরে এই চিন্তাটাকে আগাছার মতো আমাদের মনের বাগান থেকে ছুঁড়ে ফেলতে হবে।
এবং এরপরে আমাদেরকে সঠিক চিন্তার মধ্যে নিজেদেরকে লিপ্ত করতে হবে, ভালো চিন্তা করতে হবে। এইভাবে আমরা আমাদের যে পরিবেশ বা পরিস্থিতি তাকে পরিবর্তন করতে পারবো, তাকে উন্নততর করতে পারবো বা তাকে ভালোতে রূপান্তরিত করতে পারবো। আমাদেরকে আমাদের মাইন্ডসেট প্রথমে ঠিক করতে হবে। আমাদের জীবনের উদ্দেশ্য কী সেই জিনিসটাকে ক্লিয়ারলি বুঝতে হবে এবং তার একটা ক্লিয়ার ইমেজ আমাদের মনের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। আমার জীবনের যদি উদ্দেশ্য ক্লিয়ার থাকে তাহলে আমার ডাউট এবং কনফিউশন কম হবে, কারণ আমি যখন কোনো কিছু করতে যাব তখন আমি ঠিক জানি যে কোনটা আমার করা উচিত এবং কোনটা করা উচিত নয়। সেই কাজটা করা উচিত যেটা করলে আমি আমার উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে পারবো। আমার চিন্তা ভাবনায় অনেক ক্ল্যারিটি আসবে, আমি বুঝতে পারবো যে কোনটা সঠিক এবং কোনটা ভুল। যদি আমার জীবনের উদ্দেশ্যের ক্ল্যারিটি থাকে, আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি ক্লিয়ার থাকে, তাহলে আমি স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত থাকব। আমি কোনো কাজ করতে গিয়ে কোনো অজুহাতকে আমার মনের মধ্যে প্রশ্রয় দিব না। যে কোনো ব্যক্তি যার জীবনের উদ্দেশ্য এরকম ক্লিয়ার থাকবে, তার যে কোনো কঠিন পরিস্থিতিতেও চিন্তা ভাবনা এবং কর্মের সঙ্গে তার উদ্দেশ্যের একটা সামঞ্জস্য থাকবে। এর ফলে তার সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে। আমরা সবাই জানি যে আমাদের যে মনের অবস্থা তার সঙ্গে আমাদের শরীরের অবস্থার একটা গভীর সম্পর্ক আছে। আমাদের যদি মন খারাপ থাকে, আমরা যদি দুশ্চিন্তার মধ্যে থাকি, আমরা যদি উত্তেজিত থাকি, তাহলে আমাদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধতে শুরু করে। আবার যদি আমাদের মন ভালো থাকে, আমরা যদি উৎফুল্ল থাকি, তাহলে নর্মালি আমাদের শরীরও ভালো থাকে। আমাদের মনের সঙ্গে আমাদের শরীরের বা স্বাস্থ্যের কি গভীর সম্পর্ক সেটা বোঝানোর জন্য আমি এখানে একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেব। যদি কোনো রুগীকে একটা ওষুধের বোতলে নর্মাল খাবার জল ভরে দিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে এটা খুব পাওয়ারফুল একটা ওষুধ, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই নর্মাল খাবার জলটাই কিন্তু ওষুধের মতো কাজ করছে। এই জিনিসটাকে মেডিসিনের ভাষায় বলা হয় প্লেসিবো ইফেক্ট। শুধুমাত্র বিশ্বাসের কারণে সাধারণ জল একজন মানুষের শরীরে ওষুধের মতো কাজ করতে পারে। এর থেকে আমরা এটাই বুঝতে পারছি যে মানুষের মনের সঙ্গে মানুষের শরীরের কি গভীর সম্পর্ক, মানুষের বিশ্বাসের সঙ্গে মনের অবস্থার সঙ্গে তার স্বাস্থ্যের কি গভীর সম্পর্ক। এই কারণে আমাদেরকে চেষ্টা করতে হবে সব সময় ভালো চিন্তা ভাবনা করতে, পজিটিভ চিন্তা ভাবনা করতে, কৃতজ্ঞতা অনুভব করতে, শান্তি সম্প্রীতির কথা ভাবতে। এই সমস্ত জিনিসগুলো যদি আমরা করি, পজিটিভ চিন্তা যদি করি, ভালো চিন্তা করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্য তো ভালো হবেই, তার সাথে সাথে আমাদের দৈহিক স্বাস্থ্যও ভালো থাকবে। এই আলোচনা শোনার পরে অনেকের মনে হতে পারে যে লেখক এই বইয়ে আমাদের চিন্তা ভাবনাকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন। তিনি আমাদের জীবনে যা কিছু ঘটনা ঘটছে তার জন্য আমাদেরই চিন্তাকে দায়ী করেছেন। কিন্তু আমরা জানি যে আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য আমার চিন্তা এবং আমার কর্ম পুরোপুরি দায়ী নয়। এর জন্য বাইরের কিছু ইনফ্লুয়েন্সও দায়ী, যেটার কন্ট্রোল আমার হাতে নেই। তবুও আমি বলবো যে আমাদের চিন্তা ভাবনার উপরেই আমাদেরকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ চিন্তা ভাবনার উপরেই আমাদের কন্ট্রোল আছে। চিন্তা ভাবনাকে পরিবর্তন করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের কর্মকেও পরিবর্তন করতে পারি। এর ফলে আমরা আমাদের সিচুয়েশান, আমাদের পরিস্থিতি, আমাদের পরিবেশ কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এইভাবে আমরা কিন্তু আমাদের সফলতা সম্ভাবনাকে বাড়িয়ে দিতে পারি। তাহলে আমাদের যেটা কন্ট্রোলে আছে চিন্তা ভাবনা এবং কর্ম, সেটা তো অন্তত করি।